ঘরের ড্রয়ারে ডিভোর্স লেটারটা রাখা। এক কাপ চা নিয়ে রুবায়েত ঘরের সামনে থাকা বারান্দায় দাঁড়ালো। বৃষ্টি পড়ছে টিনের চালে, মনোমুগ্ধকর রিমঝিম শব্দ। রিমঝিম শব্দটা মাথায় আঘাত করল। একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রতিদিন একটা কেমন অনুভূতি যেন। ও একা নেই, রিমঝিম ওর সাথেই আছে। কখনো চা বানাচ্ছে, কখনো ওকে গান শোনাচ্ছে, অথচ সেই মেয়েই ডিভোর্স লেটার পাঠিয়েছে। পেশায় মেডিসিনের ডাক্তার রুবায়েত। ডিভোর্স লেটার হাতে পেয়ে কাল বিলম্ব না করে বেসরকারি হাসপাতালের চাকরি আর সন্ধ্যার পরে চেম্বার সব ছেড়ে সুনামগঞ্জের এই গ্রামে আজ দিন 20। এখন বর্ষাকাল, বাড়িটা পাকা, শুধু মাথার উপর টিনের চাল। টিনের চালের উপর টাপুর টুপুর করে বৃষ্টি পড়ছে। চারপাশে একটানা ঝিরঝির শব্দ। বাড়ির সামনে একটি ছোট ঘাট বাঁধানো পুকুর, যার জলে বৃষ্টির ফোঁটাগুলো বৃত্ত তৈরি করে মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে বজ্রের গর্জন শোনা যাচ্ছে। ঠিক তখনই সামনে তাকিয়ে রুবায়েতের গা শিরশির করে উঠল। ও যেন দিব্য চোখে দেখতে পেল চারিদিকে সবুজ ধানের ক্ষেত, দূরে নীলচে পাহাড়ের সারি, আর ওর এই ছোট্ট বাড়িটার সামনে কদম গাছের নিচে রিমঝিম শাড়ির আঁচল কোমরে গুজে কদম ফুল কুড়াচ্ছে আর গুনগুন করছে। বৃষ্টিতে ভিজে একাকার একটা ঘোর তৈরি করা দৃশ্য। রুবায়েত মাথা ঝাড়া দিয়ে চোখের সামনে থেকে দৃশ্যটা সরিয়ে দিল। ওর কি হ্যালুসিনেশন হচ্ছে? রিমঝিমের সাথে তো ওর বিয়েটা পারিবারিকভাবে। মাত্র 6 মাসে মেয়েটা কিভাবে ওকে এতটা দখল করে নিল? ও কেন পারল না? নাকি ও পেরেছিল, এত বেশি পেরেছিল যে মেয়েটা সারাক্ষণ ওকে নিয়ে ইনসিকিউরিটিতে ভুগত। সুনামগঞ্জের অদ্ভুত সুন্দর গ্রামে এই বাড়িটা ওর লন্ডন প্রবাসী বন্ধুর। না, এখানে সারা জীবন থাকার কোনো পরিকল্পনা নেই রুবায়েতের। কিছুদিন থাকবে, মাথা ঠান্ডা করবে, তারপর ঢাকায় গিয়ে নতুন চাকরি খুঁজবে। তবে এখানে এসে ছেলেবেলায় পড়া রচনার কথা মনে হয়ে যাচ্ছে। বড় হয়ে ডাক্তার হয়ে গ্রামে ফিরে যাব। এই কয়েকদিনে গ্রামের মানুষ ওকে আপন করে নিয়েছে। ইদানিং সাপে কাটা রোগী বেশি আসে। এখন বর্ষাকাল, এখন যেন সাপের প্রকোপ বেশি। কাল কেউটে সাপের রোগী বেশি পায়। ফস করে নিঃশ্বাস ফেলে ভাবল, বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর প্রায় 6 লাখের মতো মানুষ সাপের দংশনের শিকার হন এবং অন্তত 6,000 মানুষ মারা যান। কালকে উঠে কামড় দিলে তেমন ব্যথা অনুভব হয় না, তাই চিকিৎসা নিতে নিতে বেশ দেরি হয়ে যায়। এসব ভাবতে ভাবতে রিমঝিমের কথা আবার মনে হলো। মেয়েটা সব কিছু ভয় পায়, টিকটিকি, তেলাপোকা, জোক, কুকুর। নিজে নিজেই হেসে ফেলল রুবায়েত। রাস্তায় কুকুর দেখলে লাফালাফি করত, তবে ও বিরক্ত হতো না, সুন্দর করে পার করিয়ে দিত। এরপর কুকুরের ভয় দূর করানোর জন্য 2 দিন রিমঝিমকে নিয়ে রাস্তায় কুকুরকে খাবার দিতে গিয়েছিল। হতাশ হয়ে মাথা নাড়ালো। একটু পরপরই রিমঝিম কেন মাথায় হানা দিচ্ছে। তখনই অল্প বয়সী কালো মতন হ্যাংলা একটা ছেলে বৃষ্টির মধ্যে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, তাড়াতাড়ি আইবানি, আমার আব্বারে সাপে কামড়াইছে। ছেলেটা মৃদু ফোপাচ্ছে। রুবায়েত সিলেটি ভাষা বুঝতে সমস্যা হয়, তবে এখন অনেকটাই বুঝতে পারি। ছেলেটার বাবাকে সাপে কামড় দিয়েছে। ছেলেটার সাথে অ্যান্টিভেনাম নিয়ে ছুটল। ছাতা কিংবা রেনকোট কিচ্ছু নিল না। ভালো লাগছে রিমঝিম বৃষ্টিতে ভিজতে, মেটো পথে সাইকেল চালিয়ে যেতে। একটা গান মনে হলো, রিমঝিম গিরে সাবন, সুলগ সুলগ যায় মন। দৃষ্টি গেল দূরে, চারিদিক অসহ্য সুন্দর। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর চারিদিকে পানি থই থই করছে। তখন ভিজে ভিজে গিয়ে এখন বাড়িতে এসে একটু জ্বর জ্বর লাগছে। ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। চা খেতে ইচ্ছে করছে খুব। মনে হচ্ছে ঘরের ভিতরে ছোট রান্নাঘর, তাদের রিমঝিম হাতের ছুরি নাড়িয়ে চা বানাচ্ছে।
ফোঁস করে নিঃশ্বাস ফেলল। উঠে গিয়ে ওষুধ খেয়ে নিল। সাপের জন্য ঘরে কার্বলিক অ্যাসিড দেয়। আজ আর মশারি টানালো না। ফজরের আজানের সাথে ঘুম ভাঙল রুবায়েতের। বৃষ্টি শেষ হয়ে গেছে। নামাজ পড়ে জানালায় দাঁড়ালো। কি অসাধারণ প্রকৃতি! সুনামগঞ্জ তো সৌন্দর্যের লীলাভূমি। বর্ষাকালে চারিদিকে পানি থাকে বেশি। স্বচ্ছ সেই পানিতে আকাশের ছায়া পড়ে। পাখিদের কিচিরমিচির শুরু হয়ে গেছে। জ্বর এখন আর নেই। একটা বই খুলে বসলো। বই পড়া হচ্ছে রুবায়েতের বহু পুরানো অভ্যাস। বইয়ের নাম হচ্ছে অ্যান্টিডোট, একজন তরুণ ডাক্তারের গল্প। নাস্তায় চিড়া আর কলা খায় বেশিরভাগ দিন। দুপুরে খাবার দেয় একটা পরিবার। রুবায়েত প্রতিদিন রাতে 2 বেলার টাকা দিয়ে দেয়। মাত্র এই কয়েকদিনই ওকে গ্রামের মানুষ ভালোবেসে ফেলেছে, তাই প্রায় এটা সেটা খাবারও আসে। একজন ডাক্তার সহজে মানুষের আপন হয়ে যায়। জীবনের একটা কঠিনতম সময় সহজ হচ্ছে এই জন্যই। আবার গা কাঁপিয়ে জ্বর আসছে, সেটা টের পেয়ে রুবায়েত বিস্কুট আর কলা খেয়ে শুয়ে পড়ল। আবার রিমঝিমকে দেখছে। খুব ভালো গান গাইতে পারে মেয়েটা। বিয়ের আগে বিষয়টা জানতো না, অবশ্য জানার কথাও না। ওর বাবা মা যখন ওর বড় ভাইয়ের কাছে আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই ওর জন্য মেয়ে দেখা শুরু হয়। অ্যারেঞ্জ ম্যারেজে যা হয়, ব্যাটে বলে কিছুই মিলে না। শেষ পর্যন্ত রিমঝিমকে তাদের পছন্দ হয়। নজর করা সুন্দরী নয়, তবে চেহারাটা খুব স্নিগ্ধ, কণ্ঠ মোলায়েম, গায়ের রং উজ্জ্বল। তারপর দ্রুততার সাথে বিয়েটা হয়ে যায়। বিয়ের পর একদিন রুবায়েতের অনেক জ্বর। তখন রিমঝিম ওর কপালে জল বটে দিতে দিতে গুনগুন করছিল। রুবায়েতের মনে হচ্ছিল যেন ও ভালো হয়ে যাচ্ছে। হঠাৎ করে রিমঝিমের হাত ধরে ফেলেছিল। রুবায়েত বলেছিল, এত সুন্দর কণ্ঠ তোমার, কই আগে কখনো বলনি তো? রিমঝিম লাজুক চোখে তাকায়, বলে, আমি খুব চিন্তায় পড়লে গান করি। আপনার এই জ্বর যাচ্ছে না কেন? কি চিন্তা হচ্ছে আমার। ঘরের দরজায় ক্রমাগত ধাক্কাধাক্কিতে রুবায়েত বর্তমানে ফিরে এলো। কোনো রোগী হবে, বা গিট্টু নামে একটা ছেলে আছে, ওর নানি, উনি মাঝে মধ্যে রুটি দিয়ে যায়। জ্বর জাঁকিয়ে বসেছে একদম, কদম এলোমেলো হয়ে যাচ্ছে। রুবায়েত জ্বর এই ধারারই। তাই তরু বিয়ের পর প্রথম ওর জ্বর দেখে রিমঝিম অনেক ভয় পায়। দরজা খুলে রুবায়েত কয়েকবার নিজের মাথা ঝাড়া দিল। জ্বরে কি আবার উল্টোপাল্টা দেখছে? এই তো রিমঝিম সবুজ একটা তাঁতের শাড়ি পরে হাতে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে গিট্টুর নানি পান খাওয়া দাঁত বের করে বলল, বউ বাড়ি খুঁজছিল, আমি লইয়া আইলাম। সুরত ভালা আছে? রুবায়েতের অবাক মুখের দিকে তাকিয়ে নানি আবার মুখ খুলল। যেই সময় কইছে ডাক্তার সাবার বাড়ি নাম না শোনাই, বুঝছি তোমার কথায় কইছে। এখন দরজার সামন তাকি হর, বউ বিজি গেছে। তাড়া দেয় বৃদ্ধা। রুবায়েত তাকিয়ে দেখে আসলেই ভিজে গেছে রিমঝিম। দরজা ছেড়ে সরে দাঁড়ালো। রুবায়েত শুয়ে শুয়ে রান্নাঘরে রিমঝিমের হাতের চুড়ির শব্দ পাচ্ছে। চা বানাচ্ছে আর গান গাইছে। রুবায়েতের মনে হচ্ছে সব মিথ্যা। সেই রাতে রিমঝিমকে চড় মেরে বের হয়ে যাওয়ার পরদিন বাড়ি ফিরে আর পায়নি রিমঝিমকে। যোগাযোগ করার অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি। কোনো ফোন ধরেনি রিমঝিম। কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যায় রুবায়েত। তাহলে এই মেয়ে এখন সদর ঢাকা থেকে একা এত পথ পাড়ি দিয়ে এই গ্রামে কেন? কি চাই? রিমঝিমের এই গ্রামটা খুব পছন্দ হয়েছে। কি সুন্দর চারিদিক, মানুষের জীবন কি অদ্ভুত। মাত্র কিছুদিন আগে এই মানুষকে ডিভোর্স লেটার দিয়ে আজ ছুটে এসেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল রিমঝিম। সবাই বলে ও ওভার থিঙ্কার, সন্দেহবাতিকগ্রস্ত। আসলেই কি তাই? ওর ভুল ছিল নিঃসন্দেহে, কিন্তু রুবায়েত কি করলো? উচিত ছিল না দেখা করার? ফোন করলেই হয়। স্ত্রীর গায়ে হাত তুলে ফোনে শুকনো একখানা সরি। নাকি খুশি হয়েছে,
মুক্তি পাবে ভেবে। হতে পারে। আজকাল পুরুষদের কি ভরসা। ফেসবুকের বিভিন্ন গ্রুপে এগুলো খুব দেখছে রিমঝিম। মাথা ঝাড়া দিল। আবার এসব ভাবছি। চোখ বন্ধ করলো। মনে করার চেষ্টা করলো কাউন্সিলর ম্যাডাম কি বলেছিল। সব নেগেটিভ চিন্তাকে দূর করে দেবে, সেগুলোকে পজিটিভ থিঙ্কিংয়ে পরিণত করবে। অন্যের জীবনের সত্য তোমার জীবনেও হানা দিবে, তা জরুরি নয়। রুবাইতের জ্বর এখন কম। সত্যি রিমঝিম এখন ওর সামনে চা নিয়ে দাঁড়িয়ে আছে। আস্তে করে পাশে বসে কপালে হাত রাখল। চা পাশের টেবিলে শব্দ করেই নামিয়ে রেখেছে। আদা গরম মশলা চা, তোমার প্রিয়। রিমঝিম রুবায়েতের উদ্দেশ্যে কথাটা পড়ল। রুবায়েত নির্নিমেষ তাকিয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলে খোপা, আঁচল কোমরে গোজা। ওর পাশে কি সত্যি রিমঝিম? কারেন্ট বুঝি অনেক যায়, এত বৃষ্টি তবু একটা ভ্যাপসা গরম, তাই না? নাও চা খাও। উঠে যাবে তখনই রুবায়েত রিমঝিমের হাত ধরে ফেলল। বলল, কেন এসেছো তুমি? তুমি কি বাস্তব নাকি মায়া? রিমঝিম ফিরে তাকালো। বলল, তোমাকে নিতে এসেছি, আমি সত্যিই এসেছি। বলে এই ঝুঁকে ওর কপালে হাত বুলিয়ে দিল। স্পর্শ কি মিথ্যা হয়? রুবায়েত, ডিভোর্স লেটার পাঠিয়ে কেন এসেছো? বলেই উঠে বসলো রুবায়েত। কণ্ঠটা ইস্পাত কঠিন। তুমি যেভাবে এসেছো সেভাবেই ফিরে যাবে। ভাঙা আয়নায় মুখ দেখা গেলেও তা কখনো পরিষ্কার ছবি দেখা যায় না। কথাটা রুবায়েত বলল। যদি বলি আয়নাটা ভাঙেইনি? একটা দীর্ঘশ্বাস ফেলে রিমঝিম বলল। রুবায়েত কিছু বলে না, চায়ের কাপ তুলে নেয়। রান্নাঘরে গলার স্বর শুনতে পাচ্ছে রিমঝিম আর গিট্টুর নানির। রিমঝিম সম্ভবত রান্না করছে। একটা সিলিন্ডারের চুলা আছে, মাঝে মধ্যে সেটাতে রুবায়েত চা খায়। ঘরে তো কিছুই নেই, তবে